করছে এবং এটা আসলেই ইটস এ বিগ থ্রেট ইন ইন্টারন্যাশনাল অর্ডার। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা ডেমোক্রেটিক কান্ট্রি এভাবে একটা দেশ দখল করে ফেলবে তাদের ইচ্ছার বিরুদ্ধে, এবং জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল রেজলিউশন 2/4 বলা আছে যে একটি রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রের অনুমতি ছাড়া, আত্মরক্ষা ছাড়া এবং নিরাপত্তা পরিষদের অনুমতি ছাড়া বল প্রয়োগ করতে পারে না। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র যে ভেনেজুয়েলায় গিয়ে তাদের রাষ্ট্রপতিকে তুলে নিয়ে এসেছে, বা ডেনমার্ক যদি দখল করে, সেক্ষেত্রে কিন্তু এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে। ডেনমার্কে, গ্রিনল্যান্ডে কিন্তু অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রে একটা বেইজ আছে নর্থ ওয়েস্টার্ন পার্টে, এবং এটা বলা হয় যে এটা খুবই মিনারেল রিসোর্স সমৃদ্ধ একটা এলাকা। 30 বিলিয়ন ব্যারেল মতো তেল আছে নাকি ওখানে। এছাড়া অনেক মিনারেল, রেয়ার মিনারেল, ইউরেনিয়াম, এগুলো নাকি ওখানে পাওয়া যায়। বাট একটা স্টাডিতে আমি দেখছিলাম যে এটা এত সহজতর হবে না। অধিকাংশ গ্রিনল্যান্ড প্রায় 100-150 ফিট বা 1 কিলোমিটার বরফের নিচে, এবং এটা উত্তোলন করাটা কিন্তু ইস এ বিগ চ্যালেঞ্জ, এই মিনারেল রিসোর্সটা উত্তোলন করাটা। সো মার্কিন যুক্তরাষ্ট্রের এদিকে একটা টেনশন সৃষ্টি হয়েছে। আবার আমি কি ইরান ব্যাপারটা কি একবারে বলে দিব? না, এখানে আপনি বলছেন যে এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয় এভাবে জি যদি সে গ্রিনল্যান্ড ইয়ে করে, কিন্তু ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে যে তুলে নিল সেটা কি আন্তর্জাতিক লঙ্ঘন হয়নি? তো সেইখানে সেটাতেই তো। হুম জি, আমি যে রেজলিউশনটা বললাম যে অন্য রাষ্ট্রের উপর তার অনুমোদন ছাড়া, আত্মরক্ষা ছাড়া এবং জাতিসংঘের অনুমোদন ছাড়া বল প্রয়োগ করতে পারে না। বাট এখানে তো বল প্রয়োগ করা হয়েছে করা ভেনেজুয়েলার হয়েছে। অনুমোদন ছাড়া। সুতরাং ডেফিনেটলি, যদিও মাদুরে ওয়াজ নট এ গুড প্রেসিডেন্ট, যেটা আমি পড়েছি, তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, বাট তার মানে এটা না যে আরেকটা দেশ এসে তাকে তুলে নিয়ে যাবে। জি। তো এখন গ্রিনল্যান্ডে যদি ইয়ে করে তাহলে আন্তর্জাতিকভাবে কেন এটা তাকে মানে ইয়ে করছে না, নিষেধ করা হচ্ছে না বা কিছু বলছে না? না, তার নিষেধ মানে তো করা হচ্ছে। তো আমি তো বললাম মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বীকৃত মিত্র যারা ছিল তারাও এটার প্রতিবাদ করছে। ইউরোপিয়ান ইউনিয়ন এটা শক্ত কণ্ঠে এটা প্রতিবাদ করছে। অবস্থান করছে। জার্মানি, ইটালি, ফ্রান্স তারা এটার প্রতিবাদ করছে। আমি জানি না এটা কতটুক বাস্তবায়িত হবে, বাট হলে এটা একটা ন্যাটোর মধ্যে একটা একটা বিভেদ সৃষ্টি হবে, যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না। এখন আমাদেরকে অপেক্ষা করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি ইউরোপীয় ইউনিয়ন থেকে অলরেডি ফ্রান্স, জার্মানি থেকে মনে হয় সেনা পাঠানো শুরু করেছে গ্রিনল্যান্ডে। তো জি। সেইখানে আসলে এই ক্ষেত্রে মানে সেখানে গ্রিনল্যান্ড টু আমেরিকায় কোনো একটা যুদ্ধ বাঁধার কোনো সম্ভাবনা দেখেন কিনা? যুদ্ধ ওই সেন্সে বাধার সম্ভাবনা নাই। আমি যেটা বিশ্বাস করি এটা ডিপ্লোম্যাটিক্যালি এটা সলভ হবে। আমি এটা দেখি না যে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে বুটস অন গ্রাউন্ড দিয়ে যুদ্ধ করে এটা দখল করবে। তারা দখল করবে, দখল করলেও এটা ডিপ্লোম্যাটিক্যালি করবে, এবং দখল না করলেও এটা রিজলভ হবে ডিপ্লোম্যাটিক্যালি, আমার ধারণা। সো আমাদের একটু অপেক্ষা করে দেখতে হবে। এখন তো অনেকগুলো ঘটনা পৃথিবীতে একসাথে হচ্ছে। মাদুরের ভেনেজুয়েলার এই ঘটনার পরপরই ইরানেও একটা বিপুল অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি। সো এখন মানে হঠাৎ কেন এই অস্থিরতা? মানে সরকার এখন তো শুনতে পাচ্ছি যে সরকার পতনের দিকে মোড় নিচ্ছে। সো আহ, জি, এটার ব্যাপারেও অনেক ইতিহাস আছে। আমি একটু বলি, ইরান পৃথিবীর দে হ্যাভ দি থার্ড হাইয়েস্ট রিজার্ভ অফ অয়েল। তারাও খুবই একটা সমৃদ্ধশালী দেশ। পৃথিবীর সবচেয়ে বেশি গ্যাস রিজার্ভ ইরানে। তৃতীয় হাইয়েস্ট অয়েল রিজার্ভ ইরানে। ইরানের সাইজ ফ্রান্সের 4 গুণ, এবং প্রায় 9 কোটি মানুষ। এবং ঐতিহাসিকভাবে পার্সিয়ানস আর ভেরি রিচ অ্যাজ পার সায়েন্স, এডুকেশন, কালচার, এবং খুবই একটা গর্বিত প্রাইড নেশন। এবং একসময় আপনি সায়েন্স বলেন, ম্যাথ বলেন, অ্যাস্ট্রোলজি বলেন, সবকিছুর কিন্তু একটা বিশাল মানে স্টাডি ইরানে হতো। এবং ইরান একটু আগে থেকেই বলি, 1973-তে যখন
আম, ইয়াম কিপ্পুর যুদ্ধ হলো ইজিপ্টের সাথে ইসরায়েলের, এবং হুম, ইসরায়েল অলমোস্ট হেরে যেতে যেতে তারা জিতে গেল বা একটা স্টল হলো, তখনই ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বুঝলো যে মুসলমানদের ইসরায়েলকে টিকে রাখতে হলে মুসলমানদের মধ্যে একটা বিভেদ প্রয়োজন, এবং তারা এই বিভেদটা শিয়া সুন্নি এই লাইনে তারা বিভেদটা সৃষ্টি করবে, যে সো দ্যাট দি মুসলিমস আর নেভার ইউনাইটেড, দে অলওয়েজ হ্যাভ এ ডিভিশন। এবং হুম, এই যে মধ্যপ্রাচ্যে যে জিসি কান্ট্রিগুলো সুন্নি অধ্যুষিত এবং ইরান সিয়া অধ্যুষিত, এই যে একটা ব্যালেন্স বিটুইন দিস টু, এটা কিন্তু আমার মতে পাশ্চাত্য ইনফ্লুয়েন্সে এটা হয়েছে। ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকবার স্যাংশন দিয়েছে, এবং ওই স্যাংশনগুলোর মধ্যে অনেক গ্যাপ ছিল। ওই স্যাংশনে বলা ছিল যে কোনো একটা কোম্পানি তৃতীয় কোনো দেশে যদি রেজিস্টার্ড হয় তারা ইরানে ব্যবসা করতে পারবে। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশনের মধ্যেও ইরানে কোকা-কোলা পাওয়া যেত। হুম, বাট যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকে যখন স্যাংশন দিল, ওই স্যাংশনের ফলশ্রুতিতে 500,000 চিলড্রেন ডাইড ইন ইরাক। হুম, ইরানের কিন্তু ওই স্যাংশনে কোনো মানুষ মারা যায়নি, তার মানে ওই স্যাংশনের মধ্যে অনেক গ্যাপ ছিল। তো আমি যেটা বিশ্বাস করি, আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট, যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাশ্চাত্য দুনিয়া কিন্তু এই দুই পক্ষকেই ওভার্টলি তারা হয়তো সুন্নিদের জিসিসি কান্ট্রিগুলো সাপোর্ট করে, বাট কোভার্টলি হয়তো বা তারা ইরানকেও কিছুটা সাপোর্ট করে। এবং এই যে ইরান সিয়া সুন্নি টেনশনের কারণে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বিলিয়ন্স এন্ড বিলিয়ন্স অফ ডলার্স এর সমরাস্ত্র বিমান তারা সৌদি আরেবিয়া, ইউএই, কাতার, কুয়েতকে বিক্রি করেছে, এবং তাদের জন্য একটা বিশাল একটা ব্যবসায়িক ব্যাপার। তো ইরানে যেটা হয়েছে এখন, হুম, একটা গ্রুপ, রেজা পাহলাবি, যে ইরানের যে বাদশাহ ছিলেন, হুম, বাদশার ছেলে রেজা পাহলাবি, উনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন। যখন তার বাবা ক্ষমতাচ্যুত হয় তখন উনি মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্লাইং শিখতে গিয়েছিলেন, উনি ইরান বিমান বাহিনীর ছিলেন, এবং তখন আর উনি ফেরত আসেননি, ইউএসএতেই সেটেল। এবং তার বাবা ইজিপ্টে, মিশরে যায় ক্ষমতা হারানোর পরে, ওখানে তার মৃত্যু হয়।